আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফি দিবা। আবারও ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের তেল আবিবের আল লিদ বিমানবন্দর লক্ষ্য করে বুধবার প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল হামলা চালানো হয়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, মিসাইলগুলো সফলভাবে টার্গেটে আঘাত হেনেছে। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকার কয়েক লাখ লোক প্রাণ বাঁচাতে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয়। হুথি মুখপাত্র বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলতেই থাকবে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটিকে থামাতে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল। তা সত্ত্বেও হুথিরা ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রেখেছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটির কমান্ডো অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে আকাশ থেকে নেমে আসা ইসরায়েলি কমান্ডো বাহিনী 2 ঘণ্টা অভিযান চালায় তাল মানেহ এলাকার ওই সেনা ঘাঁটিতে। কমান্ডো অভিযানের 2 দিন আগে থেকেই ইসরায়েল ওই ঘাঁটিতে বিমান হামলা চালায়। তবে তাদের এই অভিযানের লক্ষ্য কী ছিল তা জানা যায়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার রাতে হেলিকপ্টার যোগে ইসরায়েলি সেনা কমান্ডোরা সিরিয়ার ঘাঁটিতে অবতরণ করে এবং অভিযান চালিয়ে ফিরে আসে। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকেই দেশটিতে একের পর এক সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের লক্ষ্য সিরিয়ার নতুন সরকারকে সামরিকভাবে দুর্বল করা, যাতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। গাজা সিটির আরও ভেতরে ঢুকে পড়েছেন ইসরায়েলি সেনারা। ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়ে গুড়িয়ে দিচ্ছে সেখানকার অবশিষ্ট বাড়িঘর। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিকবিদিক পালাচ্ছেন নগরীর বাসিন্দারা। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গাজা সিটির উত্তর সীমানায় অবস্থিত এবাদ আল রহমান এলাকায় প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এ সময় তারা বিভিন্ন আবাসিক ভবনে গোলাবর্ষণ করে। এতে অনেকে আহত হন। বাড়ি ছাড়তে বাধ্য করা হয় অসংখ্য বাসিন্দাকে। এবাদ আল রহমান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে গাজা নগরীর জালা স্ট্রিট। সেখানকার বাসিন্দা সাদ আবেদ বলেন, হঠাৎ শুনতে পেলাম এবাদ আল রহমানের ট্যাঙ্ক ঢুকে পড়েছে। এর মধ্যে বিস্ফোরণের শব্দ তীব্র হতে থাকে। দেখি মানুষজন আমাদের এলাকায় পালিয়ে আসছে। যুদ্ধবিরতি না হলে আমাদের বাড়ির সামনেই ট্যাঙ্ক দেখতে পাবো। ইসরায়েল জানিয়েছে, তারা গাজা সিটিতে নতুন করে অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, হামাসের শেষ ঘাঁটি সেখানে অবস্থিত। অপরদিকে উপত্যকাটির প্রায় 22 লাখ মানুষের অর্ধেকই এখন সেখানে বসবাস করছেন। হামলার কারণে ইতিমধ্যে হাজারো মানুষ এলাকা ছেড়েছেন। তবে নগরীর খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেছেন, তারা সেখানেই অবস্থান করবেন, কারণ গাজা সিটি ছেড়ে দক্ষিণ দিকে পালানোর চেষ্টা মৃত্যুদণ্ডের শামিল। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রেই বলেন, গাজা সিটি খালি করতেই হবে। আমি নিশ্চিত করতে চাই, দক্ষিণ অঞ্চলে বিশাল ফাঁকা এলাকা রয়েছে। এছাড়া গাজার মধ্য অঞ্চলের বিভিন্ন আশ্রয় শিবির এবং আল মাওয়াসিতে ফাঁকা জায়গা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, গাজা নিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্ব করার কথা রয়েছে। তিনি জানান, এ বছরের মধ্যেই ফিলিস্তিনের চলমান ইসরায়েলের যুদ্ধের মীমাংসা হবে। অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের সঙ্গে বৈঠক করবেন। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করছে, যা গণহত্যা বলে মনে করছে যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার। দেশটির কুইপিনিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার বলছেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজার গণহত্যার বিষয়ে এই জরিপের প্রতিবেদন প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুসারে গণহত্যা চলছে বলে বিশ্বাস করেন এমন মার্কিন ভোটারদের মধ্যে 77% ডেমোক্র্যাট এবং 51% স্বাধীন। জরিপ অনুসারে রিপাবলিকানদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ 64% থেকে 20% মনে করেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2023 সালের নভেম্বরে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ে শুরু করা জরিপে দেখা গেছে, প্রতি 10 জনের মধ্যে 6 জন মার্কিন ভোটার ইসরায়েলে আরও সামরিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরোধিতাও করেছেন।
কুইনিপিয়াকের মতে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের প্রতি সহানুভূতিতে ভোটাররা প্রায় সমানভাবে বিভক্ত। ৩৭% বলেছেন তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল এবং ৩৬% বলেছেন তারা ইসরায়েলিদের প্রতি বেশি সহানুভূতিশীল। ২০০১ সালের ডিসেম্বরে কুইনিপিয়াকের জরিপে দেখা গেছে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশকারী আমেরিকানদের সংখ্যা সবচেয়ে বেশি, আর ইসরায়েলিদের প্রতি সহানুভূতির হার সবচেয়ে কম। এছাড়াও গাজা অভিযানের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে মামলা করছে তার কঠোর মূল্যায়ন কুখ্যাতির কথা বলে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার গোষ্ঠীগুলো ইসরায়েলকে গাজায় গণহত্যা করার জন্য অভিযুক্ত করেছে, কিন্তু ইসরায়েল সরকার অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিম তীরের নাবালুস শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। বুধবার সেনাদের প্রত্যাহার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। ওয়াফার প্রতিবেদন অনুসারে গত শনিবার নাবলুসে স্থানীয় ফিলিস্তিনি এবং অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের মধ্যে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরটিতে সেনা মোতায়েন করে ইসরায়েল। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ১৪ ঘণ্টা নাবলুসে অবস্থান করেছে ইসরায়েলি সেনারা। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে ৩৮ জন ফিলিস্তিনি আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা। সংঘর্ষ হাতাহাতি সবচেয়ে বেশি হয় নাবলুসের পুরাতন শহর এলাকা সেবাস্তিয়ায়। ইসরায়েলি সেনাদের দিকে ইট পাটকেল পাথর ছুড়েছে ফিলিস্তিনিরা, অন্যদিকে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস প্রভৃতি ছুড়েছে সেনারা। সেবাস্তিয়ায় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনারা, অনেককে মারধরও করেছে, তবে কাউকে গ্রেফতার করার কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লা থেকেও সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল, তবে প্রত্যাহারের আগে কয়েক ঘণ্টা স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে তাদের। এ সময় ৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। চীনের সামরিক কুচকাওয়াজে একসাথে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো ৩ নেতা একসাথে মঞ্চে উঠবেন, যেটি উত্তর কোরিয়া ও রাশিয়ার ওপর অব্যাহত পশ্চিমাদের চাপের প্রতি স্পষ্ট অবজ্ঞা। খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ওই কুচকাওয়াজে ২৬ দেশের রাষ্ট্র অথবা সরকার প্রধানরা অংশ নেবেন। ইউরোপের দেশগুলোর একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। চীন সরকার জানিয়েছে, বেইজিংয়ের তিয়ানমেন স্কোয়ারে লক্ষাধিক সেনা কুচকাওয়াজে অংশ নেবে। এছাড়া মিসাইল ডিফেন্স সিস্টেম ও হাইপারসনিক অস্ত্র প্রদর্শন করা এবং আকাশে থাকবে ফাইটার জেটের মহড়া। রয়টার্স বলছে, সেপ্টেম্বরের ৩ তারিখে চীনের বিজয় দিবস কুচকাওয়াজে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের একসাথে উপস্থিত হওয়ার ঘটনায় চীনের সাথে গ্লোবাল সাউথ এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার সংহতির বিষয়টি ফুটে উঠবে, কারণ রাশিয়া ও উত্তর কোরিয়া অনেক দিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর উপর অনেকগুলো নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা, তবে তা সত্ত্বেও রাশিয়াকে কৌশলগত অংশীদার মনে করে চীন। আন্তর্জাতিক আদালতে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ২০২৪ সালে চীন সফর করেছেন পুতিন। উত্তর কোরিয়ার সাথেও একসময় চীনে আনুষ্ঠানিক চুক্তি ছিল। এই দেশটিও ২০০৬ সালের পর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল তৈরির কারণে দেশটির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। কিম জং উন সর্বশেষ ২০১৯ সালে চীন সফর করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটিতে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজে আরও উপস্থিত থাকবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ বেশ কিছু বিশ্বনেতারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। বুধবার রাতভর এই হামলা চালানো হয়েছে। হামলায় ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী। এছাড়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। এর ফলে ১ লাখেরও বেশি বাড়ি ঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির খবরে বলা হয়, জুলাই মাসের পর থেকে এটি ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে বড় হামলা। টেলিগ্রামে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, পলতাভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলে এই হামলার প্রভাব পড়েছে, তবে হতাহতদের বেশিরভাগই রাজধানী কিয়েভে। কিয়েভের বাইরে যেসব হামলা হয়েছে তার প্রধান টার্গেট ছিল জ্বালানি অবকাঠামো।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, মস্কোর এই পদক্ষেপ মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক নীতি। গত বছর ইউক্রেন অভিযোগ করেছিল রাশিয়া তাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে। তবে সম্প্রতি সময়ে ইউক্রেনও পাল্টা আক্রমণে রুশ তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। জেলেনস্কি জানান, রাশিয়া এক রাতেই প্রায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি স্থাপনা। তবে খার্কিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনে একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, রাশিয়াকে থামাতে এবং প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ধরনের চাপ প্রয়োজন। আমরা সেই চাপ সৃষ্টিতে অংশীদারদের সঙ্গে কাজ করছি। এদিকে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা স্বীকার করেন, রুশ সেনারা প্রথমবারের মতো দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছিল। তবে এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। মস্কো এখনও দিনিপ্রো পেট্রোভস্ককে নিজেদের বলে দাবি করেনি, যদিও ডোনেটস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলের 4টি অঞ্চলকে নিজেদের বলে ঘোষণা করেছে। বুধবার রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ডোনেটস্কের একটি গ্রাম দখল করেছে। প্রচুর হতাহতের মুখে পড়লেও ওই অঞ্চলে রাশিয়া সাম্প্রতিক সময়ে কিছু অগ্রগতি অর্জন করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।